প্রিয় দর্শক, দীর্ঘ 10 বছরের অধিক সময় দেশের বাইরে থাকতে হয়েছিল। রাজনৈতিক মামলার কারণে দেশে থাকতে পারেনি। 18টি মামলার আসামি হয়েছে। যার কথা বলছি আর কেউ না, নূর খালেক শহীদ। আমি যদি একটু কাছ থেকে দেখাই, ওনাকে সবাই চিনবেন। হাটহাজারী অ্যান্ড জহুর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইস্টার্ন ফ্যাশন নামক ওনার একটা ঐতিহ্যবাহী দোকান ছিল। 2012 থেকে 14 সালের মধ্যে যখন আন্দোলন সংগ্রাম চলছিল, তিনি প্রায় 18টি মামলার আসামি হয়েছেন। তার বাড়ি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে। তিনি মির্জাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। আজকে তিনি দেশে এসেছেন এবং সকাল ধরে অনেক বড় গাড়ি বহর, এলাকার অনেক মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ওনাকে অভ্যর্থনা জানিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। এবং এমন অবস্থা হয়েছিল যে প্রায় 4-5 কোটি টাকার ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। নূর খালেক শহীদ ভাই, আজকে কয় বছর পরে দেশে আসছেন? আমি 11 বছর, রানিং 11 বছর। তাদের উদ্দেশ্যে কোনো গ্রিটিংস যদি থাকে? আমার আসলে আমি একটা আদর্শিক রাজনীতি করেছি, জামাত ইসলামী। তো শুধু এটাই আমার অপরাধ ছিল, আর কোনো অপরাধ না। আরেকটা অপরাধ আছে, যেটা আমি মানুষের সুখে দুঃখে আমি যতটুকু পারি আমি হেল্প করতাম, এই দান করতাম। এটার কারণে হয়তো অনেকের এটা ভালো লাগেনি, এটা একটা কারণ। আর সারা বাংলাদেশে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, আর মির্জাপুরে আর বাইরে ছিল না, তো এখানে অনেকগুলো মামলা করা হয়েছে। হয়তো কিছু কর্মসূচি ছিল, কিন্তু বেশিরভাগই এগুলো গায়েবী মামলা ছিল, যেগুলো সারা বাংলাদেশে হয়েছে। টোটালি কয়টা মামলা খেয়েছেন? আমার মামলা হচ্ছে, আমার হিসাব মতো আমি যখন যাচ্ছিলাম তখন 18টি মামলা ছিল। 18টা। এই মামলাগুলার আপনাকে কত নাম্বার আসামি করা হয়েছে? আমাকে প্রায় আমার মনে হয় 8, 10টা 12টার মতো 1 নম্বর আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি। জি। ওই মামলাগুলা থেকে আপনি সবসময় অ্যাক্টিভলি ছিলেন, নাকি এমনও কিছু মামলা হয়েছে যেখানে আপনি আসামি ছিলেন না, মানে আপনি ঘটনাস্থলে ছিলেন? যেগুলাতে আমাকে 1 নম্বর করা হয়েছে, এগুলার আমার দ্বারে কাছেও ছিলাম না। আচ্ছা, সবাই কিন্তু আপনাকে ব্যবসায়ী হিসেবে ভালো চিনে, সফল ব্যবসায়ী হিসেবে চিনে। আমি জহুর শপিং সেন্টারের আপনি সভাপতি ছিলাম, নির্বাচিত সভাপতি ছিলাম। আচ্ছা, ওখানে প্রায় কত কোটি টাকার ইনভেস্ট ছিল? সবগুলো আমার ইনভেস্ট ছিল, এটার দোকানটা আমাদের কিনা ছিল, সেটা তো আর হিসাবে নাই। আমরা সবাই তো আপনি কিনে দোকান করে। তা আমার ওইখানে আমি কিন্তু ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমি ডাইরেক্ট ইম্পোর্ট করতাম, নিজে গিয়ে কালেকশন করতাম। সেই হিসাবে আমার প্রায় 1,30,00,000 টাকার মাল ওইখানে ক্যাশ ছিল। এক সময় লন্ডনে ছিলেন, সেখানে ব্যবসা বাণিজ্য না করে দেশে কেন আসছিলেন? দেশে আসছি আসলে এটা সহজে অনেকে আসে না। অনেকে আমার হাতে পায়ে ধরছিল যে ভাই আপনি দেশে যায়েন না, দেশে গেলে এখানে আবার আসাটা টাফ। তারপরেও আমি চলে আসছি আমার দেশে, কারণ ওই সময় আমার এজটা হয়তো আমি বুঝতে পারি নাই। আমি মনে করছি আমার অনেক এজ হয়ে গেছে, তকরিবান 8-10 বছর আমি দেশের বাইরে ছিলাম। আমার মনে হয়েছে আমার দেশে যাওয়া প্রয়োজন, তো দেশে চলে আসছিলাম। আর দেশে এসে আমি আর এখানে সামাজিক কাজে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। যে কারণে আসছে আমার কাছে, আমি তাদেরকে হেল্প করেছি। এই যে রাজনীতি করতে গিয়ে কি কোনো মানুষের ক্ষয়ক্ষতি করেছেন? আমার এলাকার একটা লোকও বলবে না যে আমি ক্ষয়ক্ষতি করছি। আমি কেন বলবো? এতগুলো আমি তো করিনি। প্রতিহিংসা আর কিছু না, প্রতিহিংসার কারণে এগুলা হয়েছে। এখনো আমরা তো দেখছি এখন তো সরকারের পতন হয়েছে, অনেকগুলো কারণ বেরিয়ে আসতেছে, আমরা দেখছি। তো কারাই কি করছে? যেমন মনে করেন যাদেরকে এখন আয়না করে পাওয়া যাচ্ছে, তাদের অপরাধ কি ছিল? আমি তো অপরাধ দেখি না, তাদের শুধু রাজনীতি। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, দেশবাসী। এই যে 18টি মতো মামলা খেয়েছেন, এই 18টি মামলা খাওয়া, 10 বছর দেশের বাইরে থাকা, আপনি ছাড়াও কি পরিবারে কেউ হয়রানির শিকার হয়েছে? আমাদের ঘরে যখন পুলিশ আসতো 2-3 গাড়ি আসতো, এবং আমার মা বোন, আমার ভাইয়ের বউ, সবার সাথে তো খারাপ ব্যবহার করছে। এবং আমার ভাইকে ইমামকে তো 2বার তুলে নিয়েছে, এবং দুইবারে আমাদের অনেক পয়সা করে ওরা ঘুষ হিসেবে নিয়েছে থানায়, এবং 5 মাসের অধিক কারাভোগ করেছে। আমার ছোট ভাই তো রাজনীতি করে না, তাকেও তো 3বার নিয়ে গেল, কোথায়? ডিবি অফিসে। একবার 3 লক্ষ 4 লক্ষ ভাবে করে নিছে। এই 10 বছরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে বলি, আপনার প্রশ্নের উত্তরের আগে, যে আমার দোকানের স্টাফরা কি করছে? এরা তো কোনো পার্টি করে না,
এই যে 8-10 জন স্টাফকে যে নিয়ে হাঁটাদারি তা নাই, প্রত্যেকের পিছনে আমার 20-50 হাজার টাকা করে নিয়েছে। এটা তো আমার স্টাফরা বলবে, এরা তো পার্টি করে না। কারো বাড়ি আপনার হাঁটাদারির এদিকে ওদিকে, মানে অর্থাৎ মদনাহাট, ইসাপুর এরকম হইতো এদের বাড়ি, তো এদেরকেও তো নিয়ে গেছে। এটা তো জুলুম, এটা তো মানুষকে অত্যাচার করা আর কিছু। তাহলে এই যে গত 10 বছরে আপনি আপনার স্টাফ বা পরিবারের কি পরিমাণ আর্থিক বা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে? এগুলা যদি আপনাকে হিসাব দেয়, আমি 8-10 কোটি টাকার কম না। কেন বলছি 8-10 কোটি টাকার? আমরা পুলিশকে ঘুষ দিতে হয়েছে, আমরা ব্যবসা বাণিজ্যে যেতে পারি না। 1,30,000 টাকার দোকান আমি 18 লাখ টাকা দিয়ে 1 কোটি 30 লক্ষ টাকার দোকান আমি বিক্রি করছি কত মালগুলা 18 লক্ষ টাকা দিয়ে, তাও আবার পুরন হিসেবে 9 লাখ টাকা। তার মধ্যে 4.5 লাখ টাকা ক্যাশ দিছে, আর 4.5 লাখ টাকা মাসে মাসে বাড়ার সাথে দিছে। তাই আমার পয়সাটা তো জিরো হয়ে গেল, আমার পয়সাটা আমি পাই নাই, আমার পকেটে আসেনি। যে উদ্দেশ্যে লন্ডন থেকে দেশে ফিরেছেন সে উদ্দেশ্য কি সফল হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন? অনেক ক্ষতি, এটা অপূরণীয়, অনেক ক্ষতি। এখন 10 বছর পরে আজকে দেশে আসলেন, অনেকগুলো মানুষ আপনাকে সংবর্ধনা দিতে দেখেছে, অনেক শ্রেণী পেশা মানুষগুলো এসেছে। এতগুলো মানুষ কেন এসেছে, মূলত কি কারণে? কারণ আমাকে ভালোবাসে ওরা যখন ওই যে অসুস্থ আসছে আমি দিছি তাদেরকে যত করে। মাদ্রাসার জন্য চাইছে, স্কুলের জন্য চাইছে, যেখানে চাইছে আমি ডোনেশন করেছি। খেলার জন্য চাইছে। আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী যিনি বিএমপি ছিলেন, উনি একসময় বলছে যে শহীদ ভাই আর আমি একসাথে আজকে খেলার মাঠে 100টা প্রোগ্রাম শেষ করলাম। তো এগুলা তো আমরা ইন্সপায়ার করছি লোকদেরকে বা ছেলেদেরকে, সমাজের আজে বাজে কাজ থেকে তোমরা খেলা ক্রীড়াকে কি করো, ক্রীড়াতে সময় কাটাও, অথবা ভালো কিছু করো, লাইব্রেরি করো, এটা করো। আমরা তো ভালো জিনিস সবসময় অফার করছি। ওই মামলাগুলোতে কি আপনাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে? এটা তো সন্ত্রাসী রূপ দেওয়ার জন্যই মামলাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। ওইটা রূপ দিলে তো আমাদেরকে ক্রস ফায়ার দিতে পারে, আমাদেরকে জিয়াল কাটাতে পারে, এই গুম করতে পারে। কারণ আমরা এলাকায় না থাকি, এটাই চাইছে মূলত। আজকে অনেক দিন পর 10 বছরের অধিক সময় পর দেশে আসলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি মনে করেছি, আমরা একটা পতাকা পেয়েছি, একটা বাংলাদেশ নাম দিয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। আমাদের জাতি গত 54 বছর স্বাধীনতা বুক করতে পারে না। আমার মনে হয় এখন আমরা স্বাধীনতা বুক করছি, কারণ আমাদের অন্তরের কথাগুলো বলতে পারছি। এগুলো তো সাহস করে একসময় আমরা বলতে পারিনি। এই 10 বছরে কি মায়ের সাথে বাবার সাথে তো ওরা নেই, বা ভাই যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে কোনোভাবে দেখা, সরাসরি দেখা হয়নি। আমার মাকে আমি ওমানে অনেকবার নিয়ে যেতে চেয়েছি, শারীরিক অসুস্থতার কারণে বিমানে উঠতে পারে না, এই কারণে যেতে পারে নাই। আমি অনেক চেষ্টা করেছি, অনেক কেঁদেছি, মাকে নিয়ে যাওয়ার জন্য পারিনি। তখন কেমন লাগতো? অনেক খারাপ লাগতো না? অবশ্যই খারাপ লাগবে, কারণ আমি আমার মাকে মিস করেছি। আমার নানি মারা গেছে, আমি দেখি নাই। আমার চাচা মারা গেছে, আমি দেখি নাই। আমার এলাকার অনেকে তো মারা গেছে, আমি তো 100 জনের উপরে মারা গেছে। তো আমার বন্ধু বান্ধব মারা গেছে, কাউকে তো আমি দেখিনি। 11 বছর কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না, তো সম্ভব না এটা। আমাদেরকে তো এই দেশের নাগরিক হিসেবে দেখে নাই, আমাদেরকে তো সব দিক থেকে ওরা বরবাদ করেছে। আমাদের ভাইদেরকে দেখেন, কোর্ট বিল্ডিং এ বাড়ি করতে হয়েছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে করে থাকতে হয়েছে মাসে 20 দিন। ওরা ওখানে হাজিরা দেওয়ার জন্য গেছে। ইনকাম কত ছিল তাদের? ইনকাম নাই তত। আজকে তো আমরা স্বাধীন, আমরা ওদেরকে বদলা নেব না, আমরা আদর্শ দিয়ে তাদেরকে পরিবর্তন করব। তাদের প্রতি আমাদের কোনো কূপ নেই, আমরা আদর্শ দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব। আসো, আমাদের বুকে আসো, ভালো হয়ে যাও, কারণ আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ পাক, এটা আমরা চাই। কেমন দেশ চান? আমরা সকল নাগরিকের সুন্দর বসবাসের অধিকার চাই, নিরাপদ, যেন সকল নাগরিক নিরাপদ থাকে। যারা আপনারা কি মনে করেন এলাকায় কেউ আপনাদেরকে ক্ষয়ক্ষতি করেছে বলে মনে হয়? করেছে, যারা করেছে তো এরা এখন নাই, এরা তো করেছে। এরা নামগুলো না দিলে কি আসতো না? এরাই তো নাম দিয়েছে আমাদের, থানায় বসে বসে নাম দিয়েছে আমাদের যে কর্মীবৃন্দর
আপনার 5,000, 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ নিচে এগুলো এরা বাক পায় নাই, পাইছে তো, এরা তো পাইছে এগুলো, এগুলা তো মিডিয়াও জানে, এদের এগুলাতে এদের দান্দা ছিল। আমার আমার ওয়াইফের বা বড় ভাই আমার সন্ধি হয়, ওমান থেকে আসছে, 40 বছর ধরে বাইরে দেশের, 40 বছর ধরে ঘরে রাত্রে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, 56,000 টাকা তার থেকে নিয়ে এসে, কে কে বাক পাইছে সেগুলোও জানি। ওই সমস্ত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা যারা এই কাজগুলো করেছে? আমরা তাদের শাস্তি চাই, সরকার যদি তাদের শাস্তি দেয় ভালো হবে, অন্যদের জন্য শিক্ষা হবে, অন্যদের জন্য শিক্ষা হবে, যেন আগামী পুলিশ যে নামে আসুক না কেন, যে নামে আসুক না কেন, একটা এটা মেশাল হয়ে থাকবে, এক্সাম্পল হয়ে থাকবে, অতীতে যারা করেছে তারা শাস্তি পেয়েছে, এই জন্য শাস্তি চাই। একজন সফল ব্যবসায়ী থেকে দেশ ত্যাগ করা, যখন দেশ ত্যাগ করতে হচ্ছিল কেমন ছিল দিনগুলো? দিনগুলো ওখানেও খারাপ ছিল, কারণ বারবার মানুষ সেট আপ হইতে পারে না, বারবার তো মানুষ সেট আপ হইতে পারে না। এখান থেকে অনেক টাকা নিয়েছি, লোকসান হয়েছে, আগে 11টি বছর, হ্যাঁ 11টি বছর তো পাস করে ফেলেছি, আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে কোনো কিছু করার চিন্তা আছে নাকি প্রবাসী এখন? দেশে আমার এলাকার সবাই আমাকে ভালোবাসে, তারা যদি আমাকে এখানে চায় আমি থাকবো, তবে একটা স্বাধীন সার্বভৌম সকল নাগরিকের অধিকার এরকম যদি বাংলাদেশ হয় এখানেই থাকবো ইনশাল্লাহ। রাজনীতি কি থাকবেন নাকি রাজনীতি ত্যাগ করবেন? রাজনীতির জন্য তো এত কিছু হয়েছে, রাজনীতি তো চাইবো না, কারণ আমরা তো আদর্শের রাজনীতি করি, আমরা তো কোনো বাইরের কোনো অপশক্তির দালাল হয়ে তো আমরা রাজনীতি করছি না, আমরা এই দেশের জন্য রাজনীতি করি। যখন দেশে ছিলেন অনেক জায়গায় ঘরবাড়ি পুড়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বৌদ্ধদেরও কয়েকটা ঘর পুড়ে যেতে দেখেছি। আবার সেখানে দেখলাম যে আপনি সবসময় এই যে কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে গেছিলেন, ওটা কি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাকি সবার জন্য? এগুলা অনেক আগের, এগুলা 10-11 বছর আগের, যখন আমি ছিলাম লন্ডন থেকে 2009-তে আসার পর থেকে 2014 সালের আগে পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, আমাদের এখানে তো খ্রিস্টান নাই, যেই হোক, যখনই যার সমস্যা হয়েছে আমি গেছি ওখানে, তাদেরকে আমি হেল্প করেছি, সেটা আমার ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলবে। এখন আজকে অনেকে হিন্দুরা এখানে আসছে, আমাকে অনেকেই ফুল দিয়ে গেছে, অনেকে কৌশল বিনিময় করে গেছে, অনেকে সান্ত্বনা দিয়ে গেছে, কারণ কি তাদের পাশে তো গিয়েছি আমি। কেউ কেউ একটা ফায়দা লুটতে চাচ্ছে, গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, এরকম কথাগুলো শুনতে পাচ্ছি। আপনি যেহেতু সংগঠন করেন বা এই উপজেলায় বেশ পরিচিত, সবার উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি সবার উদ্দেশ্যে বলবো, এই দেশ আমাদের, এখানে হিন্দু বৌদ্ধ মাইনরিটি বলতে কোনো শব্দ নাই, আমরা সকল নাগরিক সমান, সবাই অধিকার ভোগ করবে, এখানে সবার অধিকার নিশ্চিত হোক, আমরা সেটাই চাই। মানুষ হিসেবে, মানবিক হিসেবে সবাই একসাথে থাকতে চায়। এখানে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদেরকে আপনারা কেমন নিরাপত্তা দিচ্ছেন বা দিতে চাচ্ছেন? এটা আসলে যারা এখানে, আমি মাইনরিটি বলতে চাচ্ছি না, আমি মাইনরিটি বলি, আমি যখন আজকে যারা হিন্দু এখানে আসছে তাদেরকে আমি মামা বলি, নানা বলি, তারা আমাকে কুলে নিয়েছে, তাদের সাথে আমি ছোটকালে খেলা খেলেছি, আমি তাদেরকে ছোট করতে পারবো না তো। আমার নানার বাড়ির চারপাশে এদের ঘর, একটা শুধু মুসলমান পরিবার, এটা আমার আত্মীয়, এদেরকে তো আমি ভিন্ন চোখে দেখতে পারি না, এদের কোনো অপরাধ নাই তো, আর এদেরকে কেউ কিছু করবে ওখানে, আমার মনে হয় না বাংলাদেশে এদেরকে এখনো কেউ কিছু করেনি। ওই একটা কথা আছে, আওয়ামী লীগের কিছু কাউকে যদি কিছু করে রাজনৈতিকভাবে, মুসলমান হলে আওয়ামী লীগ, হিন্দুকে করলে অনেকে এটা মাইনরিটি বলে চালিয়ে দিচ্ছে, হিন্দু আওয়ামী লীগ হইলে বলছে যে মাইনরিটি, মুসলমান আওয়ামী লীগের কেউ কারোর সাথে দুর্ব্যবহার করলে অতীতের কারণে এটা ভিন্ন, এগুলো মিডিয়াতে দেখছি আমি, আমার এখানে এরকম কিছু ঘটেনি এখনো। অনেকেই আপনাকে দেখছে, হয়তো পরে দেখবে, জি, অনেকদিন ধরে দেখা হয়নি, তাদের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে? তাদের উদ্দেশ্য বক্তব্য আছে, তাদেরকে একটা মেসেজ দেব, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশ আগের বাংলাদেশ চাই না, যেই দল হোক, এটা অতীতে যতগুলো দল ক্ষমতায় আসছে তাদের যেই হিস্টোরি পলিটিক্যাল এবং দেশত্ববোধ নিয়ে, এই পলিটিক্স আমরা চাচ্ছি না, আমরা চাই সুন্দর একটা সরকার আসুক সকল মানুষের অধিকারের জন্য,
আর আমাদের যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তারা যেন সেরকম একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করে। এরকম কোনোদিন মিডিয়ার সামনে এসে কান্না করেছেন কি মনের অজান্তে? না করি না, এটা মনে দুঃখ থাকলে এটা অটোমেটিক হেসে যায়। এখন মন হালকা হয়েছে বলে মনে হয়? হালকা হয়েছে এটা, হ্যাঁ অবশ্যই, এটা মনের দুঃখটা প্রকাশ করতে পারছি। এরকম কতবার কান্না করেছেন গত 10 বছরে? কান্না একবারও করি নাই, করেছি আল্লাহকে বিচার দিয়েছি শুধু সেজদায় পরে কান্দিছি, ওখানে তাহাজ্জুদ পরে কেঁদেছি, 5 ওয়াক্তের নামাজে কেঁদেছি। সুন্দর একটা বাংলাদেশ আসুক, যেখানে আমরা সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারবো। আজকে যেখানে হাজার হাজার মানুষ আসলো, এতগুলো মানুষকে দেখে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আমি তাদের উদ্দেশ্যে বলেছি, আজকে আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমার বাকি জীবন হায়াতে জিন্দেগি আপনাদের জন্য অপ্পা করে দিলাম। আমার সরকার হাটের বক্তব্য ছিল এটাই। নির্বাচনে যদি এরকম সুযোগ থাকে, ইউনিয়ন পরিষদের নির্বাচনের কোনো বা উপজেলা পর্যায়ে কোনো নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা যদি আমাদের এখানে, আমার নিজের ব্যক্তিগত কথা বলতে কিছু নেই, যদি আমাদের সংগঠন আমাকে উপযুক্ত মনে করেন তাহলে করতে পারে। এটা সংগঠনের সিদ্ধান্ত, সংগঠন যাকে চায় সেই করবে। ইমাম ভাই এসেছে 10 বছর পরে, কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতিটা বাসায় প্রকাশ করার মতো না, খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ভাই আসছে, এলাকার সবাই আসতেছে, সবাইকে নিয়ে সুন্দর একটা নতুন বাংলাদেশ করবে, এটাই আশা করি। আলম ভাই, শহীদ ভাইকে পেয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ মানে বাসায় প্রকাশ করতে পারবো না। এই একটা মানুষ, আমরা নিজেরাই ওনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি বিদেশ চলে যান, কারণ পরিস্থিতি খুব খারাপ ছিল। মানে ওই সময়ের যে কথাগুলো, প্রশাসনিক যে ক্রসফায়ার, এরকম একটাও কথা আমরা শুনছি, শহীদ ভাই ক্রসফায়ারে আছেন। যাক, আপনি তো শুনলেন ওনার বক্তব্য। আসলে এই এলাকাটা আমাদের, আপনিও আমাদের এলাকার একজন, হাটাজারির, উনি সব কিছু জানেন কি ষড়যন্ত্রটা হয়েছিল ওনার বিরুদ্ধে। তো আল্লাহ সব কিছু দেখেছেন, শুনেছেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের দোয়াই আজকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা আবার নতুন করে স্বাধীন হলো। আমরা ভাইদের যারা ইন্তেকাল করেছেন, সকল ভাই বোনদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে এই স্বাধীন দেশে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, এবং আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা একটাই, আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, আমরা জাতি বুঝি না, আমরা সবাই একই প্ল্যাটফর্মে সুন্দর একটা বাংলাদেশ আমরা গঠন করব। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সবাই সুখে সুখে একে অপরকে আপন মনে করে ভাই বোনের মতো আমরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই একসাথে বসবাস করব, এবং সুন্দর একটা বাংলাদেশ হবে। এই বাংলাদেশের আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সবাই সবার সুখে দুঃখে থাকবো। এইরকম যে মিথ্যাচার, জুলুম, অনাচার, অত্যাচার, এগুলা বন্ধ হয়ে যাবে। এগুলা থাকতে পারবে না, কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এই মানুষের মন থেকে ভয়টা দূর হয়ে যেতে হবে। আমি হিন্দু, আমি মাইনরিটি বলে আমাকে আক্রমণ করবে, এরকম কোনো ভয় থাকতে পারবে না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলোর সাথে আমরা একমত। আমরা এখানে কারো বাড়ি থেকে খুঁজবো না এটা হিন্দু বাড়ি না মুসলিম বাড়ি, আমাদের সব বাড়িগুলাই সমান। আমরা সবাইকে বুকে, আমাদের এই রাস্তার পূর্ব দিকে হিন্দু বৌদ্ধ বাড়ি, পশ্চিম দিকে হয়তো মুসলিম বেশি, আবার রেল স্টেশনের পশ্চিম দিকে ওনার নানা বাড়ির পাশে অনেক আমাদের হিন্দু বাড়ি আছে। আমরা কখনো এটা মনে করি না যে এগুলা হিন্দু, এগুলা বৌদ্ধ। আমরা ওখানে যাই, ওদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা দাওয়াত গ্রহণ করি। সামাজিক কোনো কাজকর্মে আমরা ওখানে ঝাঁপিয়ে পড়ি। আপনি নিজেও জানেন যে ঘর ভরা কথাগুলো বলেছেন, এগুলো আমাদের দায়বদ্ধতা থেকে আমরা গেছি। আমরা হিন্দু বলে যাই নাই, বৌদ্ধ বলে যাই না, আমাদেরকে যেতেই হয়। আমরা ওখানে আমাদের সব কর্মকাণ্ড ওনাদের সাথে, মানে আমরা বিভেদ এখানে আমরা কখনো রাখি নাই, আমাদের বাপদাদারাও রাখে নাই, আমরাও রাখবো না ইনশাল্লাহ। আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি। আমরা যে সংগঠন করি, ওই সংগঠনের যে বাণী হচ্ছে, এই কারোর সাথে কোনো শত্রুতা পোষণ করা যাবে না। আমরা সহমর্মিতা, ভালোবাসার মাধ্যমে সবার মন জয় করব, এবং নতুন একটা বাংলাদেশ আমরা যেটা একটু আগে বলছি, এরকম একটা আমরা বাংলাদেশের প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এমদাদ ভাই জামায়াতের মহানগরের দায়িত্বে আছেন, বাড়ি কিন্তু মির্জাপুর। শহীদ ভাইয়ের অনেকগুলো দুঃখের কথা বললো, এই অবস্থায় আপনার প্রতিক্রিয়াটুকু জানতে চাই।
জি আলহামদুলিল্লাহ। নূর খালিক শহীদ ভাই তো আমাদের একজন প্রিয় বড় ভাই বলা যায়। নূর খালিক শহীদ ভাই হচ্ছে অত্র এলাকার একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। আসলে ওনার উপর যেই ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক রাজনৈতিক যে মামলাগুলো হয়েছে, নিঃসন্দেহে একটা মামলার গ্রাউন্ড থাকার কথা না। এগুলো আসলে সবাই বিশ্ববাসী জানে, সমগ্র বাংলাদেশের মানুষ জানে। যে সকল মানুষগুলা দেশপ্রেম নিয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছে, যে সকল মানুষগুলা নিজের আপন করে দেশের মানুষকে নিয়েছে, তাদেরকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এতগুলো মামলা ওনাকে সম্পৃক্ত করা হয়েছে। এতগুলো মামলা সম্পৃক্ত থাকার কারণে আসলে উনি আপাতমস্তক একজন ভদ্র জেন্টাল পার্সন, আপনি দেখতে পাচ্ছেন। তো দীর্ঘদিন নিজের জন্মস্থান, যে জায়গায় তার শৈশব কেটেছে, যে জায়গায় মা বাবা আছে, সেই জায়গায় আসতে না পারার বেদনাটা কতটুকু অমানবিক হতে পারে আপনি নিজেই বুঝতেছেন। তা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 16 বৎসর পর এই জগদ্দল পাথর জালেম সরকার পতনের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে যেভাবে একটা সুন্দর আবহাওয়া সৃষ্টি হয়েছে, সকল মানুষের মধ্যে যেভাবে হাসি ফুটছে, আলহামদুলিল্লাহ আমাদের নূর খালিক শহীদ ভাই আমাদের মাঝে ফিরে আসছে, এই মির্জাপুরবাসীর কাছে ফিরে আসছে। আর ফিরে আসার কারণে দেখতেছেন যে হাজার হাজার জনতা অনেককে রিসিভ করেছে, ফুলের শুভেচ্ছা জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। এবং এখন আমাদের সামনে যে অসংখ্য ছোট ভাই বড় ভাই ইভেন বলছে উনি যে অন্যান্য ধর্মাবলম্বীরাও এসে ওনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে। আসলে দেখবেন যে অনেক সময় একজন নির্বাচিত প্রতিনিধি, চেয়ারম্যান যদি বলি, অতটুকু সম্মান পায় না যতটুকু সম্মান শহীদ ভাই পাচ্ছেন। তো বলা যায় যে উনি আসলে এই মির্জাপুরবাসীর জন্য অঘোষিত একজন প্রতিনিধি। তো আমরা সবসময় কামনা করি বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শী সংগঠন। নিঃসন্দেহে আমাদের আমির উনি ঘোষণাই করেছেন যে বাংলাদেশের সকল মানুষরাই হচ্ছে এই দেশের নাগরিক। তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে করতে পারি, এবং এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা যেন এই ষড়যন্ত্র সফল হতে না পারে, সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে। আর তার পাশাপাশি আমি মির্জাপুরের এলাকার একজন সন্তান হিসাবে আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ মির্জাপুরবাসী আমাদেরকে রিসিভ করেছে, গ্রহণ করেছে, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শহীদ ভাই ফিরে আসলেন, একটু পরিচয় দিয়ে বলবেন কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জামাত ইসলামী মির্জাপুর ইউনিয়নের সভাপতি, রানিং সভাপতি। তো আমার শহীদ ভাই তো বলছেন উনি এর আগে দায়িত্বশীল ছিল আমার আগে। আসলে শহীদ ভাইয়ের গুণাগুণ তো আমরা তো দেখছি, ওনাকে খুব কাছ থেকেই দেখছি। যে বিষয়টা আমার সাংগঠনিক ভাই হিসেবে বলবো না, আমাদের এমনি আপনি এলাকায় খবর নিলেও দেখবেন আমাদের শহীদ ভাইয়ের কেউ বলতে পারবে না এই লোকটা খারাপ, কেউ বলতে পারবে না। উনি যথাসাধ্য চেষ্টা করছেন আমাদের সমাজে সবার পাশে দাঁড়ানোর জন্য, যে যেখানে ডাকছে সুখে দুঃখে সবসময় ভাইদের পাশে ছিলেন। তো আমাদের শহীদ ভাইকে আমরা আজকে আমাদের পাশে পেতে সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে যে আমাদের ভাইকে উনি আসতেছেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আমার ভাই যাতে এতদিন একটা কষ্ট পাইছে যদি উনি খুশি হয়, এটা আমরা চেষ্টা করছি ভাইকে দিয়ে। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই। এখন বলছেন যে রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরেও এমনি আমরাও যারা আছি, আমি রাজনীতি কোনো কর্মী নই, তারপরেও যে জিনিসটা দেখেছি শহীদ ভাইকে যে কোনো সামাজিক কাজ, হ্যাঁ, এই যে আমি কোনো রাজনৈতিক কর্মী নই, তারপরেও শহীদ ভাইকে যতটুকু দেখা খুবই একজন সাংবাদিক বান্ধব মানুষ ছিলেন। আমার মনে হাঁটা যেতে যতজন সাংবাদিকতার পেশায় আছেন সবাই ওনাকে ভালোভাবে জানবেন। উনি অত্যন্ত সাংবাদিক বান্ধব একজন মানুষ। ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা ওনার একান্ত বিষয়, একান্ত পছন্দের বিষয়। যে কোনো সামাজিক কাজে, খেলাধুলা বলেন, যে কোনো ভালো কাজে ওনার সবসময় অংশগ্রহণ ছিল। এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জায়গায় কোনো দুর্যোগ হয়েছে, ওনারও যে দোকান ছিল ওই দোকান থেকে উনি কাপড় চোপড় নিয়ে মানুষের পাশে দাঁড়াতেন। সেজন্য আজকে তিনি ফিরে এসেছেন। তিনি জামায়াতের রাজনীতি করতে পারেন, কিন্তু উনাকে দেখতে এসেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী অনেকেই, হিন্দু ধর্মের অনেক মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষ। আজকে সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওনাকে হাটহাজারী ডাক বাংলো থেকে একেবারে বিশাল একটা সংবর্ধনা দিয়ে এখানে নিয়ে এসেছেন। তো এরকম আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা রাজনীতি করে, তাদের যেন এরকম জনপ্রিয়তা থাকে। তবে এটাও সত্য, উনি তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে 18টি মামলার আসামি হয়েছেন, যেখানে 10-12টি মামলার উনি 1 নম্বর আসামি ছিলেন। অনেক সুন্দর ব্যবসা বাণিজ্য ছিল, কোটি কোটি টাকা ছাই করে দিতে হয়েছে এবং দেশ থেকে বাধ্য হয়েছেন। প্রায় দীর্ঘ 10 বছরের অধিক সময় ওমানে কাটিয়ে দেশে ফিরেছেন। এরকম রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের কোনো মানুষ যাতে আর
হয়রানির শিকার না হয় এমনটা প্রত্যাশা। যুক্ত করেছি নূর খালেক শহীদ, তিনি তৎকালীন হাটহাজারী উপজেলার মির্জাপুর জামায়াতের সভাপতি ছিলেন এবং ওনার বাড়ি থেকে পারিবারিকভাবে ওনারা অত্যন্ত সচ্ছল মানুষ এবং যে কোনো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। এমনকি এই করোনার সময়ও এত রাজনৈতিক হামলা বা বিভিন্ন বিষয়েও আমি একটা লাইভও করেছিলাম। আন্নুর ফাউন্ডেশন, আমি যদি ভুল না করি, ওখান থেকে হাজার হাজার মানুষকে করোনাকালীন সময়ে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানবতার দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে সহযোগিতা করেছেন। এই ধরনের মানুষগুলো সবসময় মানুষের পাশে থাকবে এবং সমাজে টিকে থাকবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।